নিরাপত্তার সময় আপনার চেতনার পিল দিয়ে কিন্তু আপনি দেশ বাঁচাইতে পারবেন না। প্রত্যেকটা উপকরণ বলতেছে যে সে অন্য দেশ দখলের যে প্ল্যান তার আছে, এখন ভারত ইসরায়েলের মতো তার ম্যাপ সে ইলাস্টিকের মতো বাড়াবে। এখন যেটা হবে সেটা হচ্ছে দিল্লির এই বাংলাদেশ বিরোধিতাটাকে পশ্চিমবঙ্গ আরো উস্কে দিবে। এটাকে কিছুদিন পরপরই তারা উস্কে দিবে, নিজেদের কারণে উস্কে দিবে। অস্থিরতা বাড়বে ক্রস বর্ডার, এবং এইটা দখল করে না ওইটা দখল করে না, এরকম দেখা যাবে যে বিজেপি আইসা ধরেন লালমনিরহাটে ঢুকে গেল, পঞ্চগড়ে ঢুকে গেল, ঢুকে ধরেন একটা বিজেপির প্ল্যানে দেখলাম সবচেয়ে দুর্গ, মানে যেখানে সে দখল করতে পারছে না, সে বলছে যে যেই তিনটা দুর্গ আমাকে দখল করতে হবে। বাংলাদেশ যাতে ভারতের উপরে তার নির্ভরশীলতাটা কমানোর চেষ্টা করে, রাস্তা করে দিতে বলছে। তো শুভেন্দু অধিকার বলতেছে আগে হিন্দু হও তারপর রাস্তা করে দেব। আমাদের উপরে অন্যায়টা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই চুক্তিটা এখন ওপেন করাটা আমাদের জন্য সেন্সিবল হবে কিনা। পাগল তো ধরেন আবার বলো যে না ঠিক আছে এটা ওপেন করার চিঠি দিছে, ওর উপর আরো 20% দিয়ে দেয়। গত মাসে কোচবিহারে প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম সরালেও বিজেপি তাদের বাংলার মাটি থেকেই সরিয়ে দেবে। এটি সেই লাখ লাখ মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে যাদের আবেদন ট্রাইব্যুনালে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। এর আগে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের বিপক্ষে সবসময় কথা বলতে পছন্দ করেন, ভালোবাসেন তিনি বাংলাদেশকে কথা বলতে। আপনি আসলে কিভাবে দেখছেন, আমাদের ক্ষেত্রে কি পরিণতি অপেক্ষা করছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই পশ্চিমবাংলা নির্বাচনটা আসলে একটা ক্ষুদ্র জায়গা, মানে বিজেপির আরএসএস এর যে রাষ্ট্র প্রকল্প, এই অখণ্ড ভারতের রাষ্ট্র প্রকল্পটাকে সামনে নিয়ে এই নির্বাচনটাকে দেখতে হবে আর কি, যে হিন্দি এবং হিন্দুত্ববাদ, এই যে অখণ্ড ভারত প্রকল্প আর কি। এবং আপনার মনে থাকবে যে যখন নতুন সংসদ ভবন করে মোদি কয়েক বছর আগে, সেখানে দঙ্গল নামে একটা ম্যাপ লাগায় অখণ্ড ভারতের। আমার মনে আছে যে 22 অথবা 23 সে সময়টাতে আমাদের সব রাষ্ট্র কিন্তু বিলীন হয়ে গেছে অখণ্ড ভারতে। আমাদের এই যে সার্কের কান্ট্রিগুলো সব ওখানে ভিতরে দেখানো হয়েছে, আফগানিস্তান থেকে শুরু করে একেবারে হিন্দুকুশ মাউন্টেন পর্যন্ত যা আছে, তিব্বত যা আছে সবকিছু। তো এখন পাকিস্তান সহ অনেকগুলো রাষ্ট্র কিন্তু তখন, শ্রীলঙ্কা সহ অনেকেই কিন্তু এটা প্রতিবাদ করেছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের মান্যবর পলাতক পদচ্যুত শেখ হাসিনা ছিলেন, তিনি তো এটার প্রতিবাদ করবার প্রয়োজন মনে করেন নাই। তো সেই জায়গা থেকে বোঝা দরকার যে সেই কংগ্রেস থেকে বেরিয়ে আসা, মানে বাল ঠাকরে, গোয়ালাকার থেকে শুরু করে যারা এই পুরো হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের শুরুর দিকের মানুষ, তাদের লেখা লিটারেচার পড়লে দেখবেন দে ওয়ার হাইলি ইনফ্লুয়েন্সড বাই হিটলার। জার্মানিতে হিটলারের যে উত্থান সেই 30s এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে ফার্স্ট রাইক, সেকেন্ড রাইক, থার্ড রাইক করবার যে স্বপ্ন আকাঙ্ক্ষা, যে আর্য রক্তের মানুষের একটা বিশাল সাম্রাজ্য হবে, এবং হিটলারের যারা এই মানে ফিজিক নিয়ে গবেষণা করতো, যে একটা কাঠামো ডেভেলপ করেছে যে আপনি কতটুকু লম্বা হতে হবে, ছেলে আকারে, মেয়ে আকারে, চোখ, নাক, কান, পুরো শরীরের যে ফিজিকের ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে ধরে নেওয়া হবে যে আপনি আরিয়ান। এবং আরিয়ান রেস হচ্ছে রাইখকে রুল করবার একমাত্র যোগ্য এন্টাইটলমেন্ট। যেভাবে ধরেন মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবার মনে করে যে এই সোনার বাংলা শাসন করবার একমাত্র খোদা প্রদত্ত ঈশ্বর থেকে পাওয়া একমাত্র অধিকার হচ্ছে তাদের, যেটা তারা দেখিয়েছে আর কি। তো সেই রাইখের রেজিম দ্বারা কিন্তু সিরিয়াসলি তারা ইনফ্লুয়েন্স ছিলেন, এবং এই লিটারেচারগুলোতে প্রত্যেক জায়গাতে আসছে। তখন প্রচুর এই আরএসএস এর লোকজন আপনার ভিজিট করতে যেত। হিটলারের বাহিনীতে এই বিজেপির যে মাদার অর্গানাইজেশন, তাদের ভলান্টিয়াররা যেত এই রাইখে ট্রেনিং করবার জন্য, যুদ্ধ করবার জন্য, এবং তারা যুদ্ধ করেছে পুরো সময়টা জুড়ে। তারা হিটলারের বাহিনীতে যুদ্ধ করেছে, প্রচুর ইন্ডিয়ান এবং গ্রেট সোলজারদের নাম, হিটলার যাদেরকে পুরস্কার দিয়েছে, এরকম প্রচুর বাহিনী আছে। মহিলাদের বিখ্যাত কিছু ইন্ডিয়ান ভারতীয় মহিলা আছে যারা রাইখের হয়ে যুদ্ধ করেছে। এবং যেহেতু ব্রিটিশ কলোনি ছিল এটা, ব্রিটিশদের বিরুদ্ধে স্পাইংয়ে জার্মানি এই লোকগুলোকে কাজে লাগাইতো বিভিন্ন জায়গাতে, যে ইনফরমেশন গ্যাদার করা বিভিন্ন জায়গাতে। তো সেই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কি? এই প্রকল্পটা হচ্ছে যে জেমস মিলের যদি লেখা পড়েন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, স্কটিশ
স্কলার ছিলেন, সে মেনলি আমাদের এই ভারতবর্ষের হিস্ট্রিকে মোটা দাগে 3টা ভাগ করেছে বলেছে আর কি। একটাতে বলেছে হচ্ছে গোল্ডেন এজ। গোল্ডেন এজ কোনটা? এই যে মৌর্যর অশোকরা যেদিন যশের সময়টাতে শাসন করতো হাজার হাজার বছর আগে, এইটা ছিল গোল্ডেন এজ। দ্বিতীয়ত হচ্ছে বারবারিয়ান বলেছে আর কি, মুসলমানরা যেই সময়টাতে শাসন করেছে, আপনার ধরেন সেই 800 বছর 10th 11th সেঞ্চুরির পর থেকে শুরু করে এই 800 বছরকে বলেছে মধ্যযুগ, বর্বর যুগ, বারবারিয়ান টাইম বলেছে। থার্ড হচ্ছে রেনেসা বলেছে। সাবাদেরকে নিজেদেরকে বলতেছে আমরা রেনেসা করেছি। ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, তাদের বুদ্ধি শুদ্ধি, পরামর্শ, লেখাপড়া, জ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা এই পতিত অবহেলিত হিন্দু জাতিকে আবার নতুন করে সভ্যতার আলো দেখিয়েছে। অতএব এইটা হচ্ছে তাদের আবার মুক্তির পথ। এবং এইখানে দেখবেন যে টোটাল জায়গাটাকে, এই মুসলমান রুলটাকে তারা দেখায় হচ্ছে বহিরাগত আকারে, দ্য ফরেনার্স, দ্য ইনভেডার্স, দ্য কলোনিয়ালিস্ট। মানে যারা লিখছে এবং যারা পড়ছে তাদেরকে দেখানো হচ্ছে মাঝখানের সময়টা হচ্ছে তার হচ্ছে সবচেয়ে বর্বর যুগ। ইয়েট রমিলা থাপারের লেখা যদি পড়েন, এখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার, খুব ভেটারান প্রফেসর, সোয়াসের স্কলার ছিলেন, থাপার প্রমাণ করেছে ক্যাটাগরিকলি যে ভারতবর্ষের ইতিহাসের গোল্ডেন টাইম ছিল হইল মুসলমানদের সময়টা। লিটারেচার, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, আইন, কানুন সবকিছু। আপনি দেখেন আজকে দিল্লি মুসলমানরা 500-র উপরে বছর শাসন করেছে। দিল্লির পপুলেশন, মোগলরা যখন আসছে, মুসলমান পপুলেশন দিল্লিতে কোনোদিন 28% ক্রস করে নাই। তাহলে যেই জনপদ 550 বছর শাসন করেছে, সেটা যদি তলোয়ার দিয়ে শাসন করা হতো, তাহলে সেখানে হিন্দু নামক কোনো জিনিস, আবর্জনা খুঁজে পাওয়া যেত না, যদি তার আসলেই করতো। কাউন্টার এক্সাম্পলটা দেখেন, স্প্যানিশরা টোটাল আইবেরিয়ান পেনিনসুলা থেকে বের হয়ে আপনার সাউথ আমেরিকা চলে গেছে। এই 550 বছর তারাও শাসন করেছে। কোনো রেড ইন্ডিয়ানরা আছে, মানে তাদের সিভিলাইজেশন বলতে কিছু আছে, সে যে মায়ান সিভিলাইজেশন ছিল, সবাইকে খ্রিস্টান বানায় ফেলছে পুরো সাউথ আমেরিকাকে। আপনি উল্টাটা দেখেন, যখন আইবেরিয়ান পেনিনসুলা মুসলমানদের থেকে তারা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে, কি করেছে? পুরো কান্ট্রিকে আপনার ফোর্স কনভার্সন করে দিয়েছে। উল্টাটা দেখেন, 550, 600, 800 বছর শাসন করার পরে কি হয়েছে? মোগল এম্পায়ারদের লেখা পড়তে হইলে আপনার জিডিপিতে চলে যেতে হবে। 1700-এ মোগল এম্পায়ারের গ্লোবাল জিডিপি ছিল হলো 27%, 28%। আজকেও আমেরিকা অথবা চায়নার গ্লোবাল জিডিপির পার্সেন্টেজ এত না। তাহলে যেই হাইটে ইন্ডিয়ান সিভিলাইজেশনের বেস্ট ইকোনমি ছিল, নলেজ ভান্ডার ছিল, সেই সময়টাকে ব্রিটিশ স্কটিশ স্কলাররা এই ভারতের অল্প বুদ্ধিওয়ালা বুদ্ধিজীবীদেরকে, শিক্ষিত লোকদেরকে বুঝাইছে যে এটা ছিল বারবারিয়ান টাইম। সলিউশন কি? আমরা আসছি তোমাদের সেভিয়ার হিসাবে, মুক্তিদূত আকারে, মুসলমানদেরকে সরায়া তোমাদেরকে এম্পাওয়ার করবার জন্য, ক্ষমতাসীন করবার জন্য। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার ওই গোল্ডেন এজটাকে ফিরায় নিয়ে আসা, ওই যে তোমার মৌর্য শাসকটা ছিল সেটা ফিরায় নিয়ে আসা। এবং এই ফেক হিস্ট্রিতে উপর ভিত্তি করে যেটা হচ্ছে, অখণ্ড ভারতের আইডিয়াটা তারা ডেভেলপ করেছে। তখন কি রকম ছিল? এরকম অখণ্ড ভারত বলতে হিস্ট্রিতে কিছুই ছিল না। ভারত নামক রাষ্ট্রকে পয়দা করেছে ব্রিটিশ। এর আগে ভারত বলতে কোনো রাষ্ট্রের মানে নাম নিশানা কিছুই ছিল না। হিন্দ বলতে বোঝানো হইতো আপনার, হিন্দুস্তান বলতে যে সিন্ধ নদী, যেটা সিন্ধ নদীর তীরবর্তী, আলবেরনির যদি ভারত তত্ত্ব পড়েন, ইন্ডিয়ার উপরে যে বই লিখেছে, সেখানে তা সে পরিষ্কার করে বলে দিয়েছে ম্যাপ দেখিয়ে যে সিন্ধ নদীর অববাহিকায় যারা বাস করে সেই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, এবং ওই আশেপাশের মানুষদেরকে বলা হয়তো হিন্দু, মানে সিন্ধ নদীর পাশে বাস করে বলে। হিন্দু ধর্ম আকারে প্রথম ক্লাসিক্যালি ডেভেলপ করেছে হচ্ছে ব্রিটিশরা। যখন আপনার তাকে এই দেশ গভর্ন করতে হয়েছে, কলোনির আমলে দেশ দখল করছে, এখন আপনাকে দেশ শাসন করতে হবে, তো আইন কানুন ডেভেলপ করতে হবে। ঠিক সেই জায়গাটাতে এসে মুসলমানদের মহামডার্ন ল ডেভেলপ করছে তারা এখানে। তারপরে হচ্ছে আর হিন্দুদেরকে তারা একটা ফ্রেমে নিয়ে আসছে। হিন্দু কোনো ধর্মের নাম না, কখনো ছিল না ক্লাসিক্যালি। তাহলে অখণ্ড ভারত বলতেও কিছু ছিল না। ম্যাপ দেখবেন আপনি, 1000 বছরের ম্যাপ বের করে দেখেন, স্ক্যাটার্ড একটা জায়গা। মোগলরাই মোটা দাগে আপনার এই আজকের যেটাকে আমরা ভারতবর্ষ বলি, এটাকে ইউনিফাই করেছে প্রায় পুরোটা, বাকিটা ব্রিটিশরা এসে করেছে। অতএব অখণ্ড ভারতের যে আইডিয়াটা একটা ফেক আইডিয়া, হিন্দু নামক সভ্যতা জাতিসত্তার আইডিয়াটা একটা ফেক আইডিয়া। কারণ হিন্দুদের হচ্ছে প্রচুর ধরন প্রকৃতি আছে, তাদের দেখবেন এক এক অঞ্চলে যাবেন, দেখবেন মন্দির আলাদা, দেবদেবী আলাদা। যেমন
বাঙালি হিন্দুর প্রধান দেবী যাকে তারা পূজা করে, উত্তর ভারতে যান, রাম যেটাকে নিয়ে সেই বিষয়গুলি তো আমাদের কাছে মনে হচ্ছে যে ভারতে ছড়িয়ে যাচ্ছে, সব প্রসারিত না, হচ্ছে। ছড়িয়ে যাচ্ছে না, কিছুই ছড়াচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো একটা ফেক ইলেকশন হয়েছে। তাহলে বুঝতে হবে যে অখণ্ড ভারতের আইডিয়াটা কিসের ভিত্তিতে ডেভেলপ করলো? হিটলারের রাইখ দ্বারা ইনফ্লুয়েন্সড। ব্রিটিশ কলোনিয়ালিস্টরা এটা ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করেছে ডিউরিং দ্য কলোনিয়াল টাইমে। এখানে মুসলমানদেরকে আদার করা হয়েছে, যেহেতু তারা মুঘল এম্পায়ার ছিল, তাদের গোল্ডেন সিভিলাইজেশন ছিল সেখানে। সেই জায়গা থেকে ডেভেলপ করা একটা ফ্যাসিস্ট আইডিয়া, অ্যাবসলিউটলি একটা ফ্যাসিস্ট আইডিয়া। এখন এই ফ্যাসিস্ট আইডিয়াটা না বুঝলে আপনি শুধু নির্বাচনের এই সংখ্যা, বিজেপি কত পাইলো আর কংগ্রেস কততে হারলো, এই অঙ্ক দিয়ে মিলানো যাবে না। একটি প্রশ্ন আছে যে ম্যানিপুলেশনের একটি এক্স্যাক্টলি। তো এই হিন্দুত্ববাদের জায়গা থেকে দেখতে হবে যে ভারত রাষ্ট্র যে পলিটিক্সটা করতেছে গত 100 বছর, আপনার আগামী কয়েক বছরের ভিতরে, সম্ভবত এই বছর অথবা আগামী বছর আরএসএস এর 100 বছর হওয়ার কথা, এবং তাদের টার্গেট ছিল এই বছরের ভিতরে অখণ্ড ভারতের ম্যাপ তারা করবে, পূর্ণাঙ্গ করবে। তো সেই জায়গাতে এসে আজকে এরকম একটা সময়ে যে রাজনীতি করতেছে, প্রত্যেকটা উপকরণ বলতেছে যে সে অন্য দেশ দখলের যে প্ল্যান তার আছে, অখণ্ড ভারত ইসরায়েলের মতো তার ম্যাপ সে ইলাস্টিকের মতো বাড়াবে, সেটা না বাড়ায় যেটা হচ্ছে ইন্টারনালি রাষ্ট্র আকারে সে ফ্র্যাকচার হচ্ছে। ইন্ডিয়া গত 47-এর পর থেকে যদি ধরেন মোস্ট ভালনারেবল স্টেট রিয়েলিটিতে এখন বাস করছে। এবং নির্বাচন তো শুধু এখানে হচ্ছে না, বিজেপির প্ল্যানে দেখলাম সবচেয়ে দুর্গ, মানে যেখানে সে দখল করতে পারছে না, সে বলছে যে যেই 3টা দুর্গ আমাকে দখল করতে হবে, একটা হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু, থার্ড হচ্ছে আপনার কেরালা। কেরালাতে কংগ্রেস দেখলাম আগায় আছে, তামিলনাড়ুতে আপনার ওই যে নায়ক যিনি দক্ষিণ ভারতের যিনি নায়ক নতুন দল করেছেন উনি, আর কংগ্রেসের এখানে তৃণমূল এখানে হেরে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কি নির্বাচন হয়েছে? প্রথম কথা হচ্ছে ভারতের আপনার পশ্চিম বাংলাতে প্রায় 90-এর মতো আসন আছে যেখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর হইতে পারে। এই যে আপনি এসআইআর এর কথা রেফার করলেন, সাকিব ভাই বলেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর এর মধ্য দিয়ে আপনি 1 কোটির উপরে ভোটারকে সাডেনলি নাই করে দিলেন, অলমোস্ট 80% 90% মুসলমান। তাহলে আপনি এই 90টা আসনের ডেমোগ্রাফি, ইলেকটোরাল ডেমোগ্রাফি পরিবর্তন করে দিলেন। আমাদের নির্বাচন কমিশন যেটা করছিল 2008-এ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, তো সেই কাজটা করে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন করলেন? দ্বিতীয়ত দেখেন, টোটাল ইলেকশন ল এনফোর্সমেন্টের দায়িত্ব লোকাল স্টেটের ল এনফোর্সমেন্ট থেকে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক পাঠাইলেন 3 লাখ, হ্যাঁ নিয়ে আসছে। তৃতীয়ত হচ্ছে যে টোটাল প্রিজাইডিং, পোলিং আপনি লোকাল ব্যুরোক্রেটদের উপর রিলাই করলেন না, বাইরে থেকে লোক আনছেন। ইতিমধ্যে আমরা জানি যারা পশ্চিম বাংলায় যাওয়া আসা করে তারা সবাই বলছে পশ্চিম বাংলার ব্যবসা বাণিজ্য কিন্তু ইতিমধ্যে বাঙালিদের বাইরে চলে গেছে। মারোয়ারিরা, মুম্বাই থেকে আসা, গুজরাটিরা, উত্তর ভারত থেকে আসা লোকজন এই টোটাল বিজনেস ইন্ডাস্ট্রি সবকিছু নিয়ন্ত্রণ করছে। কালচার ভেঙে পড়েছে। বাংলাদেশে ভিক্ষা করতে আসা লাগে কলকাতা থেকে, জানেন, কারণ তারা ওখানে প্রোডাকশন হাউস চালাইতে পারতেছে না। বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপন নিয়ে তারা কলকাতায় প্রোডাকশন হাউস চালাচ্ছে। অতএব সেই জায়গাতে সিরিয়াসলি একটা ফ্রডুলেন্ট ইলেকশন করছে। টার্ন আউট দেখলাম 93%। সোনার বাংলায় 93% ভোট কিভাবে প্র্যাকটিক্যালি পসিবল? নদী, সাগর, তারপরে মানে রাস্তাঘাটের যে অবস্থা দুর্গম, আমাদের মতোই তো, মানে এরকম একটা জায়গায় 93% টার্ন আউট আপনি কিভাবে করেন? প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে যেটা হচ্ছে এইটা সিম্পলি মধ্যযুগীয় কায়দায় একটা দুর্গ দখল করছে বিজেপি, একটা এলাকা সে দখল করছে, অস্ত্র দিয়ে না, একটা ভোটের যুদ্ধের মধ্য দিয়ে দখল করেছে। তার ওই যে অখণ্ড ভারতের ডেডলাইন ফুলফিল করতেছে। এটা করে যেটা করছে, সে এখানে আসন জিতেছে কিন্তু সে রাষ্ট্র হারাচ্ছে দিন শেষে। ফ্র্যাকচার্ড কমিউনিটি, এবং এইটা অনেকগুলো মৌলিক প্রশ্নও তৈরি করেছে। বাঙালি বুদ্ধিজীবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেই বাঙালি জমিদার, ব্রাহ্মণ, উচ্চবর্ণের হিন্দুরা যেই হিন্দুত্ববাদিতা, যেই পোলারাইজেশনটা শুরু করেছিল গত শতাব্দীতে, বঙ্গভঙ্গ হয়েছিল, এটা সে করতে দিল না। আবার অখণ্ড বাংলার একটা রাষ্ট্র করারও কিন্তু পরিকল্পনা করেছিল সোহরাওয়ার্দী, আবুল হাশেম, শরৎচন্দ্র বসু, কুরণচন্দ্র রায়, সেটাও কিন্তু আপনার এই বাঙালি হিন্দুরা এবং নেহেরু করতে দেয় নাই, কংগ্রেস করতে দেয় নাই। আজকে বুঝতে পারবে তারা যদি সিরিয়াস হয় যে আসলে আমার স্বাধিকারের আন্দোলনে কোথায় কোথায় আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে ঠকিয়েছে, ভুল পথ দেখিয়েছে।